জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। এবার আমরা পঞ্চম স্তরে যাচ্ছি। ফিফথ পয়েন্ট, আমাদের 11টি পয়েন্টের মধ্যে এটি পঞ্চম। মনকে ঊর্ধ্ব স্তরে ধারণ। মস্তিষ্ককে সদা উচ্চ চিন্তাযুক্ত করে রাখা। এক মুহূর্তের জন্য চেতনাকে দিবা স্বপ্নে হারিয়ে যেতে সুযোগ দেওয়া যাবে না। একটা উদাহরণ দিচ্ছি। একদিন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একটা বাড়িতে গেছেন। কিছুক্ষণ তাকে একলা থাকতে হয়েছিল। যার বাড়িতে তিনি গিয়েছিলেন তিনি এসে দেখেন প্রণববাবু একটা কোথাও বোধহয় ঘরের এক পাশে একটা পঞ্জিকা পড়েছিল, সেই পঞ্জিকাটা নিয়ে তিনি মন দিয়ে পড়ছেন। এই হলো সাধনা, অর্থাৎ নিজের মনকে ব্যস্ত রাখছেন, তাকে তার মতো খেলতে দিচ্ছেন না। 6 নম্বর পয়েন্টে আসছি আমরা, শ্রদ্ধাবোধ ও মানুষের প্রাধান্য। মানুষই পারে মানুষকে সম্মানিত করতে, অন্য কোনো জীব তা পারে না। এখানেও বেদান্ত তার উৎকর্ষ দেখিয়েছে। সেই উদাত্ত বাণী, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজ ধমানি দিব্যানিতস্থু। সভ্যতার এই পৃথিবীতে মানুষকে এমন করে আর কেউ শ্রদ্ধা জানাতে পারেনি। সম্প্রদায় দেশকাল পেরিয়ে সর্বকালের সর্বজাতির মানুষকে অমৃতের পুত্র বলে এই সম্বোধন, এটা বোধহয় ভারতেই সম্ভব ছিল। কেননা যখন এই মন্ত্র ভারতের তপবনে গীত হতো, তখন অন্য প্রান্তে পৃথিবীর মানুষ এই আহ্বানে সাড়া দেওয়ার মতো অবস্থায় নিজেদের তৈরি করে উঠতে পারেননি। তারপরে আরও কথা, বসুধৈব কুটুম্বকম। সারা পৃথিবীর মানুষকে আত্মীয় ভাবার চেতনা ভারতীয় সভ্যতাকে অনেক উঁচু স্থান দিয়েছিল। মানুষকে আত্মীয় বলে ভাববার জন্যে কোনো ঈশ্বর সাধনার দরকার পড়েনি। সুতরাং সার্থক মানুষ হয়ে উঠতে গেলে প্র্যাকটিক্যাল বেদান্তের শিক্ষা অনুযায়ী আমাদের আগে মানুষকে সম্মান জানাতে হবে। অন্যকে সম্মান জানানোর মধ্যে দিয়ে নিজেকে সম্মানিত বোধ করাই হলো প্র্যাকটিক্যাল বেদান্তের সাধনা। পৃথিবীর অন্যান্য ধর্ম যখন ঈশ্বরকেই প্রধান করে মানুষের মধ্যে পাপ আবিষ্কার করছে, তখন বেদান্ত মানুষের জয়গান গাইছে, ভগবানের নয়। মহাভারতে দেখুন ভীষ্ম সরসজ্জায় সেই অবস্থায় শিক্ষা দিচ্ছেন পাণ্ডবদের। কি বলছেন তিনি? ন মানুষা শ্রেষ্ঠতর কিঞ্চিত। মানুষের থেকে শ্রেষ্ঠ আর কিছুই হয় না। মানুষের জয়গান গাইছেন ওই সরসজ্জায় শুয়ে। সেই ইংরেজি কবিতার সেই কবির কথা, ও হোয়াট ওয়ার্ক ইজ ম্যান, ম্যান ইজ নট মেড ফর ডিফিট। ইউ ক্যান ডিস্ট্রয় এ ম্যান বাট ক্যানট ডিফিট। রবীন্দ্রনাথ বলছেন মানুষ মরণান্তক দুঃখ পাবে, কিন্তু মানুষ কোনোদিন মরবে না। বেদান্তের সেই শিক্ষা রবীন্দ্রনাথের মধ্যে দিয়েই প্রকাশিত হচ্ছে। মানুষের জয়গান গাইছেন মহাকবি। এবার আমরা আসছি 7ম পয়েন্ট, সেবাব্রত। স্বামীজির জীবনে আত্মান মোক্ষার্থং জগদ্ধিতায় চ, এই বাণী মানব সেবার গাইডলাইন প্রিন্সিপাল হিসেবে কাজ করেছিল। তার ভাষায় ছাড়ো বিদ্যা জপ তপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। ভিক্ষুকের কবে বল সুখ, কৃপাপাত্র হয়ে কিবা ফল। দাও তারে ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। গুরু শ্রীরামকৃষ্ণ
স্বামীজিকে বলেছিলেন, একটা আত্মাকেও সাহায্য করার জন্যে যদি আমাকে জন্ম জন্ম আসতে হয়, হোক না তা একটা কুকুরের জন্ম, তবু তাতে আমার কোনো কষ্ট নাই। নিবেদিতা সন্ন্যাস চেয়েছিলেন, নাকচ করে দিয়েছিলেন স্বামীজি। বলেছিলেন দুটো কথা মাত্র, রিমেইন হোয়াট ইউ আর, মানে যেমন আছো তেমন থাকো। আর বলেছিলেন, অনুসরণ করো সেই মানুষটাকে যিনি পরের মঙ্গলের জন্যে 500 বার জন্মগ্রহণ করেছিলেন নিজে নির্বাণ লাভের আগে। এ তো গেল জ্ঞানের কথা। প্র্যাকটিক্যাল বেদান্ত কিন্তু জ্ঞানের কথার উপর নির্ভর করে না, কাজে করে দেখায়, সেবাকেই প্রাধান্য দেয়। ভারতীয় বিভিন্ন সন্ন্যাসী সংগঠন মানব সেবাকেই আদর্শ করে এই আদর্শকে সাধনের একমাত্র বিকল্প বলে মনে করে। কেননা তারা জানে মানব সেবা ঈশ্বর সেবা, এতে কোনো পার্থক্য নেই। বড় বড় স্কুলের ছেলে মেয়েরা টাকা তুলে কোনো সংস্থাকে দেয় যারা সরাসরি সেবা কাজের সঙ্গে যুক্ত। আমি এই পদ্ধতি সমালোচনা না করেও বলবো, সেবাটা নিজেকে করতে হবে। কোন সংস্থাকে টাকা দিলাম, সে আমার হয়ে সেবা করে দিল, তার থেকে নিজে হাতে সেবা করাটা দরকার। আমার হয়ে পরে করে দেবে, এটা প্র্যাকটিক্যাল বেদান্তের পথ নয়। সরাসরি স্কুলের ছেলেমেয়েরা পাড়ার বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে মাসে একটা দিন করে সঙ্গ দিক। কলেজের ছেলেমেয়েরা পাড়ার বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে 1 ঘন্টা করে সময় কাটাক। এতে দুপক্ষেরই লাভ। একজন পাবে দাদু ঠাকুমা, অন্যজন পাবে নাতি নাতনির ছোঁয়া। একটা সভ্য সমাজে এর চেয়ে ভালো কী হতে পারে? স্কুল থেকে বাচ্চারা যাক বৃদ্ধাশ্রমে, কাটাক কিছুটা সময় ওখানে, অনেক ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে ওরা বাড়িতে ফিরবে। কলেজ থেকে যেমন এনসিসি, এনএসএস, স্কাউটস ইত্যাদি করানো হয়, তেমনি করে কলেজ থেকে সরকারি হসপিটালে ছেলে মেয়েদের মাসে একটা দিন করে পাঠানো হোক। সরকারি কার্যক্রমের অঙ্গ হিসাবেই হোক এটা। তারা সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে ছড়িয়ে পড়ে রুগীর বাড়ির লোকেদের সঙ্গে দায়িত্ব ভাগ করে নেবে। প্রতিটি ছাত্রছাত্রী কোনো না কোনো সেবাব্রতী সংস্থার সঙ্গে যুক্ত হোক। প্রশ্ন হলো, ধ্যান না করে সেবা করে কেন সময় নষ্ট করব? উত্তরটা সেবার সঙ্গে যারা সরাসরি যুক্ত তারাই কিন্তু বলতে পারবেন, কারণ অনুভূতিটা তাদেরই লাভ হয়। কেননা তারাই জানে সেবার সুফলটা কোথায়। শুধু বলতে পারি, সেবার চেয়ে বড় ধ্যান আর হয় না। কেননা সেবা ও ধ্যানের মধ্যে দিয়ে আমরা একটাই চেষ্টা করে থাকি, সেটা হলো নিজের অহংকে দূরে রাখা, তাই ফল লাভ একই। এবার আমরা 8ম পয়েন্টে আসব, কর্মসু কৌশলম। প্র্যাকটিক্যাল বেদান্ত হলো হাতে কলমে নিজেকে একটা বিশেষ কাজের জন্য শেপ দেওয়া, স্রোতে ভেসে যাওয়া নয়। কিছু না করে স্রোতে ভেসে থাকলেও অনেকটা পথ এমনি এমনি এগিয়ে যাওয়া যায়। কিন্তু প্র্যাকটিক্যাল বেদান্ত শেখায় নদী পারাপারের খেলা, অর্থাৎ নদীর স্রোত কখনো এপার থেকে ওপারে কিন্তু যায় না। কিন্তু নদীর স্রোত যেদিকেই থাকুক না কেন, বোটম্যান হালটা এমন অ্যাঙ্গেলে ধরে রাখে যে নৌকা ওপারেই যাবে, অর্থাৎ স্রোতের সাহায্য নিয়েই সে পারাপার করতে পারে। এটাই টেকনিক। তাহলে বোঝা গেল যে রাষ্ট্রশক্তি বা সামাজিক শক্তি যেদিকেই ঢলে থাকুক না কেন, প্র্যাকটিক্যাল বেদান্তের ছাত্রকে ওই শক্তির সাহায্য নিয়েই নিজের গন্তব্য নিজেকেই ঠিক করতে হবে। আমরা এবার 9ম পয়েন্টে আসছি, ব্যক্তিত্ব গঠন। সমাজের অশুভ শক্তিগুলো আমাদের আহত করে। মা সারদা এ ব্যাপারে শিক্ষা দিয়েছেন, তা আমাদের অনুসরণ করতে হবে। আসলে মাকে দেখেই স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্তের ধারণা পেয়েছিলেন। মা তো নিজে জীবন্ত বেদান্ত। এ বিষয়ে মা শিক্ষা দিয়েছেন স স স, অর্থাৎ সহ্য করো, সহ্য করো, সহ্য করো। এটা যে কত বড় শক্তি ও কৌশল, তা যিনি এই পথ অনুসরণ করে বিরোধী শক্তিগুলোর সামনা করবেন তিনি বুঝতে পারবেন। বিরোধী শক্তিগুলোর সঙ্গে একই পরিবেশে থেকে ওই শক্তিগুলোর আক্রমণের আঘাত সহ্য করতে হবে। ওই শক্তিগুলোকে আমাদের পার্সোনালিটি শেপার হিসাবে ব্যবহার করতে হবে। ওদের আক্রমণের শক্তিকে কাটার হিসাবে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিত্বকে কাঙ্ক্ষিত রূপ দিতে হবে। অর্থাৎ ওই বিরোধী শক্তিগুলোর আক্রমণে ভেঙে না পড়ে যদি কৌশলে তাদের আঘাত সহ্য করা যায়,
তাহলে অচিরেই দেখা যাবে ওই বিরোধী শক্তিগুলো দুর্বল হয়ে পড়ছে, কিন্তু যে সহ্য করলো সে ততক্ষণে একটা ওয়েল কাট ডায়মন্ডে পরিণত হয়েছে। সহ্য করা মানে কিন্তু এটা নয় প্রতিবাদহীন জড়তাকে আঁকড়ে ধরা। মা অন্যায়েরও প্রতিবাদ করেছেন। শ্রী রামকৃষ্ণের বর্ণনায় ওই মার খাওয়া সাপটির মতো হলে হবে না, ফোঁস করায় তো মানা নাই। অর্থাৎ সহ্যসীমার বাইরে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এইভাবে প্রকৃতিতে শান্তি ও ভ্রান্তি এই দুটো রূপের সঙ্গে কম্প্রোমাইজ না করেও টিকে থাকার শিক্ষাই হলো প্র্যাকটিক্যাল বেদান্তের শিক্ষা। আমাদের জানতে হবে ব্যক্তিত্ব হলো একটা মানুষের ব্যক্তি চরিত্রের বিকাশ। এটা দিনে দিনে একটু একটু করে তৈরি হয় নানা বিরোধী পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে অথবা সংঘর্ষের মধ্যে দিয়ে গিয়ে। বিশেষত উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের সঙ্গ করার মধ্যে দিয়ে ব্যক্তিত্বের বিকাশ দ্রুত হয়। এই ব্যক্তিত্বই পরে হয়ে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের হাতিয়ার বা ঢাল। অর্থাৎ ব্যক্তিত্ব গঠনের পূর্বশর্ত হলো বিরোধী শক্তিগুলির চাপ সহ্য করা, অর্থাৎ ওই চাপে ভেঙে না পড়ে ওই প্রতিকূল শক্তির বিরুদ্ধে লড়াই করে নিজের ব্যক্তিত্বকে গড়ে নেওয়া, যাতে আমরা ভবিষ্যতে ওই ধরনের প্রতিকূল শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা অর্জন করি এবং অন্যদেরও সাহায্য করতে পারি যাতে তারা ওই যুদ্ধে জয়লাভ করে। এটা ধরে নিতে হবে ভগবান কখনোই পৃথিবীকে শয়তান মুক্ত করবেন না। তাই শয়তানের সঙ্গে লড়াই করার অনুশীলন আমাদের চালিয়ে যেতে হবে। প্র্যাকটিক্যাল বেদান্ত আমাদের এই লড়াইয়ের অনুশীলনে সাহায্য করতে পারে। কেমন করে বিরোধী শক্তিগুলির আঘাতকে কাজে লাগাতে হয় তার একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আমার এক বন্ধু একটি কলেজে পড়ায়, সেখানে প্রতি কাজে দুর্নীতি চলে। কিন্তু আমার বন্ধুটি অন্যায়ের সঙ্গে আপোষ করে না, ফলে সংঘর্ষ বাধে। আক্রান্ত হয়ে আমার এই বন্ধুটি যখন আমার সাহায্য চায় তখন তাকে বলি, ওদের যা যা করার আছে আগে করতে দাও। ওরা এক সময় হাঁপিয়ে গেলে তখন পূর্ণ শক্তি নিয়ে হঠাৎ আক্রমণ করতে হবে। কিন্তু আক্রমণ করতে গেলে তো তথ্য চাই। ওই আক্রমণটা হবে ওদের দুর্বল জায়গাটা লক্ষ্য করে, অর্থাৎ তথ্যটা ওই দুর্বল জায়গা সংক্রান্ত হতে হবে। কিন্তু লিখিতভাবে আক্রমণ করতে গিয়ে আমার বন্ধুটি দেখল তার কাছে তথ্যের অভাব আছে। আমি তখন তাকে বললাম, তুমি যাদের শত্রু বলে নির্দেশ করছো তারাই তোমাকে বুঝিয়ে দিল তোমার দুর্বল জায়গাটা কোথায়। অর্জুন নিজে যত বড় বীরই হন না কেন, প্রতিপক্ষকে হারাতে গিয়ে তাদের দুর্বল জায়গায় আঘাত করতে হয়েছিল। হোমারের ইলিয়াডে কি দেখছি, সেখানে পারিস তীরটা মারছেন আকেলিসের গোড়ালিতে, যেটা তার দুর্বল জায়গা। যুদ্ধক্ষেত্রে না এলে নিজের ও সম্ভাব্য শত্রুর দুর্বল জায়গাটা বোঝা যায় না। নিজের দুর্বল জায়গাটা সুরক্ষিত করার পরে আবার যুদ্ধে নামতে হবে। প্রতিটি ক্ষেত্রে শত্রুকে আগে আঘাত করার সুযোগ দিতে হবে, কেননা এটা দেখা গেছে প্রতি 100টি ক্ষেত্রে যেখানে বিরোধী শক্তিরা আক্রমণ করতে পারত, সেই আক্রমণ ফলবতী হয় মাত্র 10টি ক্ষেত্রে। অর্থাৎ 100টি ক্ষেত্রে তারা হয়তো রেডি ছিল মারবার জন্যে, কিন্তু অনেক চিন্তাভাবনা করে তারাও পিছিয়ে যায়। 10টি ক্ষেত্রে তারা হয়তো আঘাত করে। নিজের জীবনে আসা সম্ভাব্য ও বাস্তবে ঘটিত সমস্যাগুলির সংখ্যা হিসেব করলেই এই তথ্য পরিষ্কার হবে। তাই শত্রু আঘাত করতে পারে এই শঙ্কা নিয়ে দুর্বলচিত্ত হওয়া চলবে না। নিজেকে নিজের আধ্যাত্ম অথবা জাগতিক সাধনার পথে নিযুক্ত রাখতে হবে। যদি বিরোধী শক্তি আঘাত করে তখন মনটাকে সেই দিকে নিযুক্ত করতে হবে, তার আগে নয়। বিরোধী শক্তি আঘাত করতে পারে এই শঙ্কায় থাকলে পুরো জীবনটা শঙ্কাপূর্ণ হয়ে উঠবে। নিজেকে নিজের কঠিন ব্যক্তিত্বকে ঢাল হিসাবে ব্যবহার করতে হবে, যা দেখে বিরোধী শক্তি আঘাত করার আগে দুবার ভাববে। এইভাবে যুদ্ধকে এড়িয়ে না গিয়ে তার সম্মুখীন হতে পারলে ব্যক্তিত্বের পূর্ণ ত্রুটিহীন বিকাশ সম্ভব। এবার আমরা আসছি 10 নম্বর পয়েন্টে, সমদর্শী হওয়া। বেদান্ত যে পড়েছে, প্র্যাকটিক্যাল বেদান্ত তার কাছে করামলকবৎ। সে কোথায় থামবে বুঝতে পারবে না। শেষের কথা বলতে যা বোঝায়, এই প্র্যাকটিক্যাল বেদান্তে বোধহয় তেমন কিছু হয় না। যেখান থেকে শুরু করি সেখানেই ফিরে আসে। এই যেন এক অন্তহীন পরিক্রমা। রবীন্দ্রনাথও চক্রবৎ ঘুরেছেন, শেষ করতে পারেননি। তার স্বীকৃতি দিয়েই শেষ করি।
শেষ নাহি যে শেষ কথাকে বলবে, আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে জ্বলবে। সাঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা, বরফ জমা সারা হলে নদী হয়ে গলবে। ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নতুন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। রবীন্দ্রনাথ 1914 সালে, অর্থাৎ তার নোবেল প্রাপ্তির পরের বছরে, তার এই গানের কথার শেষ চরণে জগৎবাসীকে বেদান্তের চরম আশ্বাস বাণী শুনিয়ে গেলেন। জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। অর্থাৎ মরণে ফল লাভ করতে গেলে জীবনে ফুল ফোটাতেই হবে। আর জীবনে ফুল ফোটাবার সাধনার আর একটা নামই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। ফুল ফোটা অর্থ খুব গভীর। ফুল ফোটা মানে একটা সম্ভাবনার বাস্তবে প্রকাশ। ফুল ফোটা মানে একটা মানুষের মধ্যে নিহিত অনেকগুলো ফ্যাকাল্টির বিকাশ। আর এই বিকাশকে নিরবিচ্ছিন্ন রূপ দিতে পারে প্র্যাকটিক্যাল বেদান্তের সূত্রগুলি। প্র্যাকটিক্যাল বেদান্তের প্রবন্ধটি শেষ করার আগে শেষ কথাটি বলে শেষ করব। এটা ঠিক নয় যে প্র্যাকটিক্যাল বেদান্ত নিয়ে এই প্রবন্ধ লেখার সঙ্গে সঙ্গে বেদান্ত আমাদের জীবনে ফুল ফোটাতে শুরু করে দেবে। আমি শুধু প্র্যাকটিক্যাল বেদান্তের আলোকে আমার চেতনার প্রিজমে ফেলে কিছু বর্ণালী সৃষ্টি করতে চেষ্টা করেছি। যে বর্ণালীর প্রতিটি রশ্মি তরঙ্গ প্র্যাকটিক্যাল বেদান্তের এক একটি ডাইমেনশনকে ব্যাখ্যা করেছে। একজন প্র্যাকটিক্যাল বেদান্তের অভ্যাসকারীর কাছে এই ব্যাখ্যা প্র্যাকটিক্যাল বেদান্তের ভিন্ন ভিন্ন ডাইমেনশন বা মাত্রার বিষয়ে তাকে সচেতন করে তুলতে পারে, এই মাত্র আশা নিয়েই এই প্রচেষ্টা। কিন্তু পথটা প্রতীককেই ঠিক করতে হবে, পথটা সে কীভাবে পার হবে। রাজকীয় রথে গৌরবের সাথে, না সর্বস্ব খুইয়ে ভিক্ষাপাত্র হাতে ভিখারির মতো। এবারে আমরা শেষ পয়েন্টে আসছি, 11 নম্বর, নিষ্কাম কর্ম। অনেকে গীতার নিষ্কাম কর্মের ভুল ব্যাখ্যা করেন। নিষ্কাম অর্থ হলো জাগতিক কামনা বাসনার অনুগত না হওয়া। কিন্তু নিষ্কামের বৈদান্তিক ভাষ্য হবে কামনা করা। হ্যাঁ, ঠিকই শুনছেন, অমৃতের কামনা। মৃত্যুর মা অমৃতঙ্গময়। এই অমৃতের জন্যে আস্পৃহা। বেদান্তের এই অমৃত তো পুরাণে গিয়ে খাবার বস্তু হয়ে গেছে। রবীন্দ্রনাথ তো জাগতিক মোহের বর্ণালীতে চূড়ান্ত নান্দনিক স্পর্শ এনে দিতে তাতে অমৃত মহোদধির আস্বাদন যুক্ত করেছেন, যে অমৃতকে তার স্বধর্মে ম্লান করলেও জাগতিক মোহের ছদ্ম অমৃতময়ী রূপটির চূড়ান্ত বিকাশ ঘটিয়েছে। সে যাই হোক, প্র্যাকটিক্যাল বেদান্ত জীবনের প্রতিটি সমস্যাকে অ্যাড্রেস করতে শেখালো। কিন্তু তার লক্ষ্যটা কি? সে কোন পথে আমাদের নিয়ে যেতে চায়? প্র্যাকটিক্যাল বেদান্তের লক্ষ্য উপনিষদে সুনির্দিষ্ট করা আছে। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, আবিরাবির্ময়েধি, রুদ্র যত্তে দক্ষিণাংমুখং, তিন মাং পাহি নিত্যম। অর্থাৎ লক্ষ্যটা হলো সেই অমৃত, যে অমৃতের রভসে এই বিশ্বজগৎ বিধৃত হয়ে আছে। বিশ্ব মানবের হয়ে সর্বশ্রেষ্ঠ কামনা অমৃতের কামনা। প্র্যাকটিক্যাল বেদান্ত শেষ পর্যন্ত ওই অমৃতের সন্ধান দেয়, যে অমৃতের পানে আমরা জেনে হোক বা না জেনে হোক অবিরাম ছুটে চলেছি।